হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সরস্বতী পুজো কাটিয়ে আবার তোমাদের সামনে এলাম। বেশ কিছুদিন কোনো আমি আপডেট করতে পারিনি। গত ভিডিওতে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শেষ করেছি। আজ তোমাদের শুরু করব আয়তঘন। আশা করি তোমরা আয়তঘন সম্বন্ধে তোমাদের ধারণা আছে। তা আয়তঘন চ্যাপ্টার শুরু করার আগে আমি তোমাদের পরিমিতি সম্পর্কে কিছু আয়তঘন সম্পর্কিত, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, কর্ণ ইত্যাদি সম্বন্ধে প্রথমে তোমাদের কিছু ধারণা দিই। আমি ছবি এঁকে তোমাদের বিস্তারিত বোঝাচ্ছি। তাহলে শুরু করি। আজকে আমি শুরু করছি আয়তঘন। আয়তঘনের অপর নাম হচ্ছে সমকোণী চৌকোণ। তাহলে কেন সমকোণী চৌকোণ বলে? দেখো, আয়তঘনের 6টা তল আছে। 6টা তল আমি ছবিকে তোমাদের বোঝাচ্ছি। দেখো দেখো ছবিটা দেখো। এই ছবিটা তোমরা দেখো। এই ছবিটাতে দেখতে পাচ্ছ এ বি সি ডি ই এফ জি এইচ একটা ছবি এঁকেছি। এই যে হচ্ছে আয়তঘনের চিত্র। এই আয়তঘনের চিত্র প্রত্যেকটা তল দেখো কটা তল আছে। দেখো, একটা, ভিতরে আছে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, অ্যান্ড উপর দিকে 6টা, মোট 6টা তল আছে। 6টা তল আছে। মাত্রা কটা? না, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। আয়তঘনের 3টে মাত্রা: দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আয়তঘনের অপর নাম হচ্ছে সমকোণী চৌকোণ। কেন না, প্রত্যেকটা যে সন্নিহিত বাহুগুলো, এগুলো প্রত্যেকটার কিন্তু 90 ডিগ্রি করে কোণ। প্রত্যেকটা 90 ডিগ্রি কোণ, ওই জন্য নাম হচ্ছে সমকোণী চৌকোণ। এবং প্রত্যেকটা তল হচ্ছে আয়তকার। এবং এর আর একটা প্রকার আছে, সেটা হচ্ছে ঘনক। ঘনকের ক্ষেত্রে কি হয়? ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা প্রত্যেকটা সমান হয়, সেই জন্য সেটা হচ্ছে ঘনক। আর এটা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা প্রত্যেকটা আলাদা আলাদা হয়, কিন্তু প্রত্যেকটা তল কিন্তু আয়তাকার হবে। আয়তঘনের ক্ষেত্রে প্রত্যেকটা তল আয়তাকার হবে, আর ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটা তল বর্গাকার হবে। এবার আমরা প্রথমে কয়েকটা সূত্র তোমাদের বলে দিই। তো আলোচনা করার আগে আমি তোমাদের আয়তঘন বা সমকোণী চৌকোণ সম্পর্কিত কয়েকটা সূত্র আমি তোমাদের বলে দিচ্ছি। তাহলে আয়তঘন বা সমকোণী চৌকোণ পড়াতে গেলে আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সমকোণ, কর্ণ ইত্যাদি সম্পর্কে। তাহলে প্রথমে আমরা যদি বলি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র, এই সূত্রগুলো না জানলে তুমি সমকোণী চৌকোণের সম্পর্কে তোমার সম্যক ধারণা হবে না। তাহলে আমি প্রথম থেকে আজ তোমাদের আমি এই সূত্রগুলো সম্পর্কে অবহিত করি। প্রথম হচ্ছে সমকোণী চৌকোণের, ধরো আয়তকার, আয়তক্ষেত্রের পরিসীমা। প্রথমে আমি লিখবো তোমাদের, দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র নিশ্চয়ই তোমরা জানো। পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। আবার লিখছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র নিশ্চয়ই জানো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যখনই ক্ষেত্রফল হবে তখনই সেটা বর্গ একক হয়ে যাবে। আর কি বলেছি? যে আয়তক্ষেত্রের কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আয়তক্ষেত্রের কর্ণ। এবার কি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু বাহু একক। অবশ্যই লিখবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গণিত বাহু ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ একক হবে। আর 6 নম্বর হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে বাহু √2 একক। এগুলো তোমরা ছোট ক্লাস থেকে 3, 4, 5, 6, 7, 8 যখন পড়েছো, নিশ্চয় তোমরা ম্যাথ যখন পড়েছো, পরিমিতি চ্যাপ্টার আলোচনার সময় তোমরা এগুলো সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। তবুও আমি আজকে বলে দিলাম আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের কর্ণ এবং 4 দেয়ালের ক্ষেত্রফল বলে একটা সূত্র আছে। 4 দেয়ালের ক্ষেত্রফলটাও লিখে দিচ্ছি। 4 দেয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল পরিসীমা ইন্টু উচ্চতা, পরিসীমা গুণিত উচ্চতা একক, বর্গ একক হবে, বর্গ একক। তাহলে তোমরা এগুলো প্রাইমারি জিনিস, এগুলো তোমরা আশা করি জানো। এবার আমি
আসল জিনিসে আসবো। আয়তক্ষেত্র আয়ত ঘন সম্পর্কে আমি এতক্ষণ আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সম্পর্কে তোমাদের বললাম। এবার আসবো আয়ত ঘন সম্পর্কে। আয়ত ঘন আলোচনা করতে গেলে অবশ্যই এগুলো তোমাদের জানা দরকার, সেই জন্য এগুলো দিয়ে প্রথম আলোচনা করে দিলাম। এবার আমি আয়ত ঘনর সূত্রগুলো তোমাদের বলবো। আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো আয়তঘনর সমগ্র তল মানে কটা তল? আয়তঘনের কটা তল? নিশ্চয়ই আমি 6টা তল প্রথমেই বলে দিই, 6টা তল। তাহলে 6টা তলের ক্ষেত্রফল দেখুন 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, প্রত্যেকটা ডবল করে বর্গ একক। এটা হচ্ছে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো কি করে 6 দেখো এই দুটো, এটা একটা, আবার 2 ইন্টু এটা একটা, আবার 2 ইন্টু এটা, কটা 2 হচ্ছে 2 আর 2 4 আর 2 6, 6টা তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে 6টা তলের ক্ষেত্রফল হয়ে গেল। এবার আমি আসবো আয়তঘনের ঘনফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। যখনই ঘনফল হবে, যখনই 3টে গুণ হয়ে যাবে, তখনই ঘন একক। ঘনফল হলে হয় তখন হবে ঘন একক, নিশ্চয় মনে থাকবে। তাহলে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা বর্গ একক। আর আয়তঘনের ঘনফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। আয়তঘনের এবার আমরা আসবো যদি ঘনক হয়। আয়তঘনের আর একটা প্রকার কি বলেছি? ঘনক। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে ঘনকের কটা তল? 6টা তল, এবং প্রত্যেকটা তল বর্গাকার, মানে দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান, সেই জন্য বাহু ইন্টু বাহু। তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার, এটা হচ্ছে ঘন একক। 6 ইন্টু বাহু স্কোয়ার না, সমগ্র তলের ক্ষেত্রফল তো না, ঘন একক হবে না, বর্গ একক হবে। ক্ষেত্রফল কখনো ঘন হয় না, বর্গ একক হবে, বর্গ একক। এবার ঘনকের যদি আয়তন করি, ঘনকের আয়তনের সূত্র কি? যেহেতু 3টা বাহু সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, এটা যেমন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে ওইটা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য মানে 3টিই দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য কিউ, অর্থাৎ বাহু কিউ, অর্থাৎ বাহু তার মাথায় কিউ, ঘন একক। যখনই ঘন হবে ঘন একক। আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে কত হলো? তাহলে বাহু রুট 3, বাহু রুট 3। ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বাহু রুট 3। মুছে দিচ্ছি, এখানে আর একটা লেখা হয়নি। এটা হচ্ছে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। আয়তঘনের কর্ণ হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এটা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। এগুলো সূত্রগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা নিজে অঙ্কে চলে যাব। মুছে দিচ্ছি, দেখো অঙ্কে যাওয়ার আগে তোমাদের আরেকবার বলি, আয়তঘনের তাহলে কটা তল? না 6টা তল। কটা শীর্ষবিন্দু? 1টা 2টো 3টে 4টে, এধারে 4টে ওধারে 4টে। বুঝতে পারছো নিশ্চয়ই? একটা ইট, তোমরা ভাবো একটা ইটের কটা কোণ আছে? দেখো একটা, এধারে 4টে এধারে 4টে, মানে 8টা শীর্ষবিন্দু। কটা বাহু? ভালো করে লক্ষ্য করো, বাহুগুলো লক্ষ্য করো, দেখো 12টা বাহু আছে। তাহলে ধার হচ্ছে, মানে ধার যেটা সেটাই বাহু। ধার হচ্ছে 12টা, শীর্ষবিন্দু হচ্ছে 8টা, তল হচ্ছে 6টা, কর্ণ হচ্ছে 4টে। কর্ণ কিরকম তোমরা ভাবো, তোমরা যে বাড়িটায় বসে আছো নিশ্চয়ই আয়তকার একটা বাড়ি, গোল বাড়ি নয়। সে আয়তক্ষেত্রে একটা কোণ থেকে আর একটা কোণের যে একটা যদি দণ্ড রাখা হয়, সেগুলোকে কর্ণ বলা হয়। তাহলে 4টে কোণ, মোট 8টা কোণ আছে, 8টা কোণ দুটো করে ভাগ করে দাও, তাহলে 4টে কর্ণ হবে। তাহলে আয়তক্ষেত্রে কর্ণ হচ্ছে, আয়তঘনের কর্ণ হচ্ছে 4টি, আর তল হচ্ছে 6টা, ধার হচ্ছে 12টা, শীর্ষবিন্দু 8টা। ঘনকের ক্ষেত্রে একই ব্যাপার, ঘনকের ক্ষেত্রেও তাই একই, খালি ঘনকের একটাই তফাৎ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টি সমান হয়। তাহলে এবার আমরা যদি বাস্তব ভাবে চিন্তা করি, তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে বা বলে যে গোটা কোথাও আয়তঘনের উদাহরণ দাও, আয়তঘনের উদাহরণ তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে যেগুলো প্যাকেট হয়, বড় একটা মোটা বই, টেস্ট পেপার ধরো সেটা হবে,
ধরো একটা কমপ্ল্যানের কোটো, সেটা হবে মানে যেটা কাগজের কোটোগুলো হয়, ঠোঙাগুলো হয় সেটা, ধরো হারমোনিয়ামের বাক্স, কাঠের বড় বাক্স, ইট, এগুলো হচ্ছে আয়তঘনের উদাহরণ। ঘনকের ক্ষেত্রেও তোমরা নিশ্চয়ই জানো একটা প্রকৃষ্ট উদাহরণ, সবচেয়ে বড় যেটা ছক্কা বড়, যারা লুডো খেলার সময় তার 6টা তল আছে, পুট থেকে আরম্ভ করে 2, 3, 4, 5, 6 পর্যন্ত পড়ে, ওটা ঘনকের উদাহরণ। এভাবে একাধিক তোমরা বাস্তব চিত্র তোমার চারিদিকে দেখতে পাবে। সেই জন্য আমি প্রথমের অঙ্কটা তোমাদের পড়াচ্ছি না, তোমাদের 3 নম্বর অঙ্ক থেকে 3 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 3 নম্বর অঙ্কটা আছে যে একটি সমকোণী চৌকোণের ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত হলে ওই সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে। সবচেয়ে বড় দণ্ড একটু আগে বললাম যে তুমি যে ঘরটায় আছো সেই ঘরটায় যদি তোমাকে একটা কোণ থেকে ঠিক আর একটা কোণে একটা দণ্ড রাখা হয় সেটাকে বলে কর্ণ। তাহলে এখানে আমাদের বার করতে হবে কর্ণ দৈর্ঘ্য। তাহলে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমি একটু আগে বলে দিলাম তোমাদের। আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য নিশ্চয়ই তোমার মনে আছে। আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য, √, দৈর্ঘ্য স্কয়ার, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 5, প্রস্থ দেওয়া আছে 4, 3, তাহলে 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান 5 5 25 প্লাস 16 প্লাস 9 সমান √, 50। এটা √50 কে ভেঙে দিতে পারো 5 গুণিত 5 গুণিত 2 সমান 5√2 একক। একক মানে যেটা দেওয়া আছে, এতে দেওয়া আছে তোমার মিটার, তুমি লিখবে যেহেতু কর্ণের দৈর্ঘ্য শুধু মিটার একক হবে, তাহলে শুধু মিটার হবে, লিখে দেবে। অতএব উত্তরটা অবশ্যই জানো, প্রত্যেকটা অঙ্কের আমি প্রথম দিন থেকে বলেছি। অতএব দিয়ে উত্তর লিখবে, এটা কি লিখবে না সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে, অতএব ঘরটিতে সবচেয়ে বড় যে লম্বা বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য 5√2 মিটার। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ যে একটা ঘরের মধ্যে সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে আর আয়তকার ঘরের মধ্যে সেটা হচ্ছে তার কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে এটা √, 50 করলাম। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি, তোমাদের পরের চ্যাপ্টারগুলোতে করণী নিয়ে আলোচনা হবে। এটা করণী করা হয়েছে, √, 5 × 5, এটা বর্গমূল করবার সময় নিশ্চয়ই বুঝেছ যে 2টো 5 ভিতরে আছে বলে একটা 5 বাইরে চলে এলো, এই একা আছে বলে √, ভিতরে রইলো, তাহলে 5√2 মিটার। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 2 অঙ্কটা, 4 অঙ্কটা। 4 অঙ্কটা আছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করি। ঠিক আছে, দেখো একটা ঘনক আমি একটু আগে বলেছি ঘনকের বৈশিষ্ট্য হচ্ছে ঘনকের সব বাহুগুলো সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। ধরো এটা একটা ঘনক, এটা একটা ঘনক। তাহলে ঘনকে কি বলেছি, ঘনকের কটা তল না 6টা তল। আয়তঘনের কটা তল, 6টা তল। ঘনকের তলের বৈশিষ্ট্য কি, ঘনকের প্রত্যেকটা তল হচ্ছে বর্গক্ষেত্র। এখানে বলেছে দেখো ঘনকের একটি তলের ক্ষেত্রফল, তাহলে একটা তল মানে হচ্ছে ধরো এটা হচ্ছে একটা তল, এটা কি না একটা বর্গক্ষেত্র, কত না 64 বর্গ একক। তাহলে এই একটা বাহুর দৈর্ঘ্য কিভাবে বার করবো, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাহলে তাহলে কত হবে, √, করে দিলে হবে √, 64 সমান 8 কি 8 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 8 মিটার হয় তাহলে কি বার করতে বলেছে, দেখো ঘনকটির আয়তন কত। ঘনকের আয়তন কি বলেছি, ঘনকের আয়তনের সূত্র নিশ্চয়ই একটু আগে নিশ্চয়ই সূত্রগুলো দেখো, ওপরে দেখো লেখা আছে। ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব। অতএব আয়তন বাহু কিউব সমান 8 তার হোল কিউব, ঘন একক। ঘন এখানে যেহেতু মিটার দেওয়া আছে, ঘন মিটার সমান 8 হোল কিউব। 8 হোল কিউব নিশ্চয়ই জানো, যদি না জানো এইভাবে করবে 8 গুণিত 8 গুণিত 8, তাহলে 8 কে 8 দিয়ে গুণ করবে 64 কে 8 দিয়ে গুণ করবে 4 8 32 2 6 51, দেখো 512। 8 হোল কিউব হচ্ছে 512 ঘন মিটার। এইটাই হচ্ছে উত্তর। তাহলে কি লিখবে, অতএব ঘনকটির আয়তন 512 ঘন মিটার। আশা করি বুঝতে পেরেছ। কারোর অসুবিধে হলে আমাকে জানিও, কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি আবার চেষ্টা করব। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের অসুবিধা হলে, আমি আবার চেষ্টা করব এবং বন্ধুদের মধ্যে আমার এই উদ্যোগকে শেয়ার করবে। এবার দেখো 5 অঙ্ক। 5 অঙ্কটা দেখো, একটি বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, খালটির লম্বা কত। ধরো একটা খাল কাটা হচ্ছে তোমাদের বাড়ির পাশাপাশি কোনো একটা জায়গায় খাল কাটা হচ্ছে। খালটা কেমন, গোল নয়, চৌক, আয়তঘন আকৃতি, একটা বড় লম্বা খাল কাটা হচ্ছে। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা থাকবে নিশ্চয়ই জানো। তাহলে এখানে বলে দিয়েছে দেখো যে 2 মিটার চওড়াটা বলেছে 2 মিটার, গভীরতাটা 8 ডেসিমিটার। একটা জিনিস লক্ষ্য করবে অঙ্কগুলোর,
এককগুলো, একটা মিটার দেওয়া আছে, একটা ডেসিমিটার দেওয়া আছে, আর একটা দেওয়া আছে ঘনমিটার। তাহলে আমি যেটা ডেসিমিটার আছে সেই ডেসিমিটারটাকে আমি মিটারে প্রথমে কনভার্ট করে নেবো। তাহলে আমি প্রথমে লিখব চওড়া হচ্ছে মানে প্রস্থ, কত দেখো অঙ্ক এটা 5 নম্বর অঙ্ক। দেখো প্রস্থ লেখা আছে, প্রস্থ লেখা আছে 2 মিটার, 2 মিটার। আচ্ছা উচ্চতা লেখা আছে মানে গভীরতা যেটা সেটা উচ্চতা 8 ডেসিমিটার, 8 ডেসিমিটার মানে হচ্ছে 0.8 মিটার। আর আমরা জানি না লম্বাটা, লম্বা বা যেটা দৈর্ঘ্য বলে লম্বা সমান আমরা জানি না, ধরো এক্স ধরছি এক্স। তাহলে আমরা আয়তন কত ঘনমিটার মাটি কাটা, 240 ঘনমিটার মাটি কাটা হয়েছে। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটাই উচ্চতা বা এটাই লম্বা, এইটা উচ্চতা এটা দৈর্ঘ্য। তা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মোট গুণফলটাই হচ্ছে যেটা মাটিটা কাটা হয়েছে। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে তাহলে আমি লিখতে পারি 2 গুণিত 0.8 গুণিত এক্স সমান 240, এই মাটিটা কাটা হয়েছে। অতএব এক্স সমান 240 বাই 2 গুণিত 0.8, এই 0.8 তুলে দিয়ে ওপরে 10 করে দিলাম, দিয়ে কাটাকাটি করে 8 3 30 2 5 সমান 150 মিটার। অতএব খালটি লম্বা হচ্ছে কত না 150 মিটার, সবচেয়ে সহজ প্রসেস 150 মিটার খালটি লম্বা। আবার বলছি এককগুলো, এই অঙ্কগুলোর এতক্ষণের অঙ্কগুলোর বিশেষ করে লক্ষ্য করবে এককগুলো। দেখবে একটা মিটার দেওয়া আছে, একটা ডেসিমিটার দেওয়া আছে, তোমরা হয়তো খেয়াল করলে না, তোমরা অঙ্কটা করে দিলে সূত্র মেনে অঙ্কটা করে দিলে কিন্তু তোমরা এককটা খেয়াল করলে না, অঙ্ক উত্তর মেলাতে পারবে না বা উত্তর মিলবে না, তোমরা অঙ্কটা নম্বর পাবে না। অতএব প্রথম কাজ হচ্ছে অঙ্কগুলো আগে তোমরা এককগুলো দেখে নেবে, মিটার ডেসিমিটার সেন্টিমিটার ইত্যাদি হাবি যা আছে, যেটা দেখবে যার এককটা বেশি আছে তোমরা সেইটাতে কনভার্ট করে অঙ্কটা করার চেষ্টা করবে, তাহলে তোমাদের খাটতে কম হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। দেখো আমি পরের অঙ্ক যাচ্ছি, 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা দেখো কি আছে, 6 নম্বর অঙ্ক আছে দেখো একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এত হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত। খুব ভালো। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণ, কর্ণের সূত্র হচ্ছে বাহু √3, এটা বলেছিলাম বাহু √3। দেখো একটা কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে বাহু √3 সমান 4√3, তার মানে লিখতে পারি তাহলে অতএব বাহু √3 প্রশ্নানুসারে এইভাবে লিখবে, প্রশ্নানুসারে বাহু √3 সমান 4/3। অতএব বাহু সমান আমি কি লিখতে পারি, √3 কেটে গেল, বাহু সমান 4 একক। যাই হোক বাহু সমান 4 সেন্টিমিটার। তাহলে বাহু যদি 4 সেন্টিমিটার হয় কি বার করতে বলেছে দেখো, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র সমগ্র তলের ক্ষেত্রফল। আবার একবার বলছি সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের কটা তল না 6টা তল, প্রত্যেকটা বাহু সমান না প্রত্যেকটা বর্গক্ষেত্র, তাহলে 6 ইন্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এখানে বাহু বলতে কত হয়েছে 6 4, তাহলে 6 ইন্টু 4 স্কোয়ার, এটা হচ্ছে তোমার বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ একক। তাহলে 6 ইন্টু 4 4 16, তাহলে 6 16 96 বর্গ একক। বর্গ একক নয়, এখানে সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে সেন্টিমিটার লিখবে, এককের জায়গায় সেন্টিমিটার লিখবে, এইটাই অ্যান্সার। তাহলে উত্তরটা অবশ্যই লিখে দেবে। অতএব কি লিখবে যে সমগ্র তলের ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 96 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। দেখো এরপর অঙ্ক, এরপর অঙ্ক হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা দেখো একটি ঘনকের ধারগুলি দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, ঘনকের সমষ্টি দেওয়া আছে। একটা বলেছি ঘনকের কটা ধার, ঘনকের বা আয়তঘনের আমি প্রথমেই বলে দিচ্ছি ধারগুলো তোমরা লক্ষ্য করো, একটা ইঁটকে লক্ষ্য করো। আবার বলছি দেখো 12টা ধার আছে, তাহলে এখানে ধারের সমষ্টিগুলো দেওয়া আছে। তাহলে ঘনকের যেহেতু বলেছে তাহলে ঘনকের প্রত্যেকটা ধার সমান, মানে 12টা ধারই সমান। তাহলে তাদের সমষ্টি দেওয়া আছে 60, তাহলে কটা ধার না 12টা, তাহলে 12টি ধারের সমষ্টি যদি 60 হয় তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য কত। তাহলে ঘনকটির এইভাবে লিখবে, ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য, প্রতিটি ধারের দৈর্ঘ্য তাহলে 60 দেওয়া আছে 60 সেন্টিমিটার ভাজিত 12টি ধার, তাহলে 5 সেন্টিমিটার প্রতিটি ধারের দৈর্ঘ্য। 5 সেন্টিমিটার বেরিয়ে গেল, প্রতিটি ধার হচ্ছে 5 সেন্টিমিটার। এবার যা করতে হলো করে দিতে পারো, ঘনফল কত, ঘনফলের সূত্র নিশ্চয়ই জানো। তাহলে ঘনফল, তাহলে ঘনকের ঘনফল হচ্ছে বাহু কিউ, তাহলে বাহু কত বেরিয়েছে 5 তার কিউ, তাহলে ঘন সেন্টিমিটার, তাহলে 5 125 ঘন সেমি, তাহলে অ্যান্সার হয়ে গেল 125 ঘন সেমি। তাহলে কি আছে না প্রথমে তোমাকে লক্ষ্য করতে হবে কি দেওয়া আছে এবং কিসে যেতে হবে। দেওয়া আছে তোমার ধারগুলোর সমষ্টি, তা ধারগুলোর সমষ্টি দেওয়া থাকলে প্রথমে ধারে নিয়ে আসবো ধারের দৈর্ঘ্যটা, সেটা থেকে আমরা চলে যাবো আয়তনে। আয়তনের সূত্র কি না বাহু কিউ মানে 5 তার হোল কিউ মানে 125 ঘন সেমি। আশা করি কারো অসুবিধা নেই।
অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যে কোনো যদি অসুবিধা হয়, আমার কথা যদি বুঝতে না পারো বা আমাকে বলো, আমি আবার চেষ্টা করবো তোমাদেরকে ভালো করে বোঝানোর। অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে এসছো তারা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবার দেখো 8 অঙ্ক। তো 8 অঙ্ক কি আছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি দেওয়া আছে 216 বর্গ সেমি, তবে ঘনকটির আয়তন কত? এটা দেখো, ঘনকে আমরা জানি, আগে বলেছি ঘনকের কটা তল আছে, কটা তল, 6টা তল। ঘনকের তল হচ্ছে 6টি। এবার কি দেওয়া আছে, 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি। প্রতিটি তলের ক্ষেত্রফল তাহলে কত, প্রতিটি তলের ক্ষেত্রফল, প্রতিটি তলের তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে, মোট কত হচ্ছে তোমার 216কে তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, 216 ভাজিত 6, তাহলে কত হচ্ছে 3 6 18, 6 6 36, 36 বর্গ, দেখো কোন একক দেওয়া আছে, বর্গ সেমি। তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল হচ্ছে 36 বর্গ সেমি। তাহলে প্রতিটি বাহু তাহলে কত হবে, আগে বলেছি বড় ঘনকের প্রত্যেকটা তল হচ্ছে বর্গাকার, তাহলে প্রতিটি তল হচ্ছে 36 বর্গ সেমি তলের ক্ষেত্রফল। তাহলে প্রতিটি বাহু তাহলে কত হচ্ছে, √36 সমান 6 সেন্টিমিটার। প্রতিটি বাহু হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে কি বার করতে বলেছে এটাতে উপরে, আয়তন কত? তাহলে আয়তনের সূত্র জানো, আয়তন 6 তার হোল কিউব, এত ঘন সেমি, এত ঘন সেমি। 6 হোল কিউব মানে 6 কে 6 দিয়ে গুণ করবে 36, 36 কে 6 দিয়ে গুণ করলে 216। তোমরা মুখোমুখি করতে যাও না, গুণ করে দেখবে 216 হবে, 216 ঘন সেন্টিমিটার, 216 ঘন সেমি। আশা করি বুঝতে পেরেছ। বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে, আমি চেষ্টা করবো তোমাদেরকে আরো ভালো করে বোঝানোর। এবার দেখো 9 নম্বর অঙ্ক। একটি সমকোণী চৌকোণের আয়তন দেওয়া আছে 432, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে? দেখো অঙ্কটা 9 নম্বর অঙ্ক বলেছে, একটি সমকোণী চৌকোণকে দুভাগে ভাগ করছে। সমকোণী চৌকোণের আয়তন দেওয়া আছে, তাহলে সমকোণী চৌকোণের আয়তন কত, চৌকোণের আয়তন দেওয়া আছে 432 ঘন সেমি, ঘন সেমিমিটার, ঘন সেমি দেওয়া আছে। এবার ওই যে চৌকোণকে সমান দুভাগে ভাগ করে দুটো ঘনক তৈরি করা হয়েছে। তাহলে যদি দুটো ঘনক সমান দুভাগে ভাগ করলে, তাহলে আয়তন ওইটাকে যদি সমান দুভাগে ভাগ করি 432কে, তাহলে 432কে আমি সমান দুভাগে ভাগ করে দেবো, প্রতিটি ঘনকের আয়তন বেড়ে যাবে। তাহলে প্রতিটি ঘনকের আয়তন কত হবে, প্রতিটি ঘনকের আয়তন তাহলে 432 ভাজিত 2 সমান 216 ঘন সেমি, 216 ঘন সেমি। এটা হচ্ছে প্রতিটি ঘনকের আয়তন। তাহলে ঘনকের আয়তন যদি 216 ঘন সেমি হয়, তাহলে প্রথমে আমি দেখবো, ঠিক আছে, আয়তন দুটি ঘন বিশিষ্ট বলে না, এবার 216 ঘন সেমি হচ্ছে আয়তন। তাহলে আমি আয়তন যদি 200 ঘন সেমি হয়, তাহলে আমি এবার প্রতিটি বাহু দৈর্ঘ্য বার করবো। তাহলে মনে করি বাহু হচ্ছে এ, ধরো মনে করি বাহু হচ্ছে এ, তাহলে শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে তাহলে এ কিউ সমান 216, বা এ কিউ সমান 216কে যদি ভাঙি, তাহলে এই একটু আগে অঙ্কটা করে দেখো, 6 তার হোল কিউ মানে 216, তাহলে 6 তার হোল কিউ করবো, অর্থাৎ এ সমান তোমার হচ্ছে 6। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হলো, বাহুর দৈর্ঘ্য বেড়ে গেল 6। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য 6 বেড়ে গেল। বাহুর দৈর্ঘ্য যদি বেরিয়ে যায়, এবার আমাকে যা করতে বলে তাই করতে পারবো। কি বলেছে, যে প্রতিটি ধারের দৈর্ঘ্য কত, ব্যাস প্রতিটি ধারের দৈর্ঘ্য বেরিয়ে গেল, অঙ্ক হয়ে গেল। তাহলে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। অঙ্ক অবশ্যই শেষে উত্তর লিখবে অথের দিয়ে, উত্তর না লিখলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু নাম্বার কাটা যাবে 1 নম্বর করে। এবার আমরা আসছি 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিকে এবছরের মাধ্যমিকের ইম্পর্টেন্ট অঙ্ক। যারা এবছরের পরীক্ষার্থী আছে ভালো করে দেখো, অঙ্কটা পড়তে পারে 2 নম্বর অঙ্ক, 2 নম্বরের অঙ্ক পড়তে পারে। একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত? খুব ভালো দেখো, ধরি বাহুর দৈর্ঘ্য হচ্ছে, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, তাহলে ঘনফল কত হবে, ঘনফল হচ্ছে এ কিউ ঘন একক, এ কিউ ঘন একক। যদি 50% কমিয়ে দেওয়া হয়, মানে বাহুর দৈর্ঘ্য যদি অর্ধেক, 50% মানে অর্ধেক করে দেওয়া হয়, তাহলে 50% কমালে 50% কমালে
বাহুর দৈর্ঘ্য হবে এ গুণিত 50/100, তার মানে হচ্ছে a/2 একক। তখন লিখছি, তখন ঘনফল হবে, তাহলে a/2 তার হোল কিউব সমান a³/8 ঘন একক। এবার ওদের অনুপাত করে দিলে হবে, বলছে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের অনুপাত। তাহলে অনুপাত, মূল ঘনক ছিল তোমার a³ সমান এটা গুণ হলো 8a³ সমান 8:1। উত্তর হলো 8:1। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবছরের খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং প্রত্যেক বছরই এটা ইম্পর্টেন্ট অঙ্ক। 2 নম্বর অঙ্কটা পড়ে ভালো করে নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে না পারলে আমাকে বলবে, আমি তোমাদেরকে আবার বোঝাবার চেষ্টা করব। এবার আমরা আসছি আজকে শেষের অঙ্ক। আজকে 11 পর্যন্ত করাচ্ছি, এরপরে আবার অন্য আপডেটে করাবো। 11 দাগের অঙ্ক দেখো। অঙ্কটা দেখো, একটি ঘনকের একটি সমকোণী চৌবলের আকারের দৈর্ঘ্য বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত দেওয়া আছে, ওয়ার আয়তন দেওয়া আছে। খুব ভালো অঙ্ক। তাহলে দৈর্ঘ্য ধরি, অনুপাতটা দেওয়া আছে, অনুপাত মানে কিন্তু ওটা নয়। ধরি দৈর্ঘ্য কত আছে, অনুপাতে 3:2, দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x, উচ্চতা শুধু x। তাহলে শর্তানুসারে কিটা দেওয়া আছে না, আয়তনটা দেওয়া আছে। তাহলে 3x ইন্টু 2x ইন্টু x সমান, দেখো আয়তন দেওয়া আছে কত না 384 और 6x³ সমান 384, x³ সমান 6×6 = 36 আর 4×6 = 24। তাহলে x সমান, তাহলে x³ সমান 4 তার হোল কিউব, অর্থাৎ x সমান 4। তাহলে x এর মান হলো 4। তাহলে আমার কি বার করতে বলেছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত, বা না সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে আমি এখান থেকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত বার করব, মুছে দিয়েছি। দেখো x এর মান 4 বেরিয়েছে। এবার দৈর্ঘ্য প্রস্থ, তাহলে দৈর্ঘ্যটা কত হচ্ছে দেখো, তাহলে দৈর্ঘ্য হলো কত 3 × 4 সমান 12 সেন্টিমিটার, 12 সেমি। প্রস্থ 2 × 4 8 সেমি, উচ্চতা শুধু হচ্ছে 4 সেমি। তাহলে এবার সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র নিশ্চয়ই মনে আছে। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 12 × 8 যুক্ত 8 × 4 যুক্ত 12 × 4। লক্ষ্য করবে প্রত্যেকটা দুবার করা হবে। দেখো 12 দুবার এসছে, 8 দুবার এসছে, 4 দুবার এসছে, এত বর্গ সেমি। তাহলে 2 × 8 × 12 96, 4 × 8 = 32, 4 × 12 = 48 বর্গ সেমি। 2 × 8 × 10 = 16, 4 × 5 = 8 × 9 = 17, 176, 8 × 2 = 16, 6, 4 × 5 = 8 × 9 = 17 সমান 6 × 12 352 বর্গ সেমি। দেখো নিশ্চয়ই বুঝতে পারছো, খুব ভালো অঙ্ক। আজকে এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে আমি আবার 12 নম্বর থেকে পরের গুণ আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানিও, এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে এগুলো শেয়ার করো। আজ এই পর্যন্তই।